প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই আমি মাসুদুল হাসান রনি। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের সবচেয়ে বেশি উচ্চারিত দুটি শব্দ সংস্কার ও নির্বাচন। নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলো যতটা উচ্চকিত, সংস্কার প্রশ্নে ততটা নয়। অন্যদিকে সংস্কার ও নির্বাচন প্রশ্নে ক্ষমতা প্রত্যাশী বিএনপি নানান সময় নানান কথা বলে আসছে। নির্বাচনের আগে ন্যূনতম সংস্কার কি চায় বিএনপি, নাকি নির্বাচিত সরকারি সংস্কার করবে? আজ এসব বিষয়ে আমরা কথা বলবো। আমার সাথে আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস আজিমউদ্দিন আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুরুতেই জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাইছি, আপনি বেশ কিছুদিন আগে বলেছেন বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই ন্যারেটিভ তৈরি করে কোন মহল বিএনপিকে ভিলেন বানাতে চাইছে। সত্যি কি ভিলেন বানাচ্ছে, নাকি আপনারা নিজেরাই তৃণমূলের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভিলেন হয়ে যাচ্ছেন? ধন্যবাদ রনি ভাই, ধন্যবাদ আমার সহালোক আদিন ভাই সহ যারা দেখছেন আমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যেই আমার বক্তব্যটা যেটা কোট করেছেন, এটা আপনি দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে সুনির্দিষ্টভাবে সংস্কারের জন্য আমরা রাষ্ট্র মেরামতের ৩১ দফা ২০২৩ সালের ১৭ জুলাই আমরা কিন্তু প্রবর্তন করেছিলাম। এবং তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তখন বাংলাদেশে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে কেউ কিন্তু কল্পনাও করেনি। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, বিএনপি কিন্তু সংস্কারের প্রস্তাব দিয়েছিল ২ বছর আগে, যেখানে আগামী দিনের বাংলাদেশটাকে কিভাবে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, কিভাবে আমরা বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলিকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে সেগুলিকে মেরামত করে গণমানুষের উপযোগী করে তৈরি করা যায়, তার জন্য কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি। এবং আমরা বলতে চাই যে নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং পারস্পরিক পাশাপাশি দুজন কিন্তু চলতে পারে। একদিকে সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, আর নির্বাচন একটি সুনির্দিষ্ট সরকারি ব্যবস্থাপনা, যার মাধ্যমে আগামী দিনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তার নেতা নির্বাচন করবেন। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে এমন একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে, বিএনপি শুধু নির্বাচন চাচ্ছে, সংস্কার চাচ্ছে না। অথচ আপনি দেখবেন স্পষ্ট ভাষায় যদি আপনি বলেন যে এখন পর্যন্ত বিএনপি যে সংস্কারের প্রস্তাবগুলি দিয়েছে, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বলেন, সামাজিক যে সংগঠনগুলি আছেন, অথবা যারা বাংলাদেশের নানা বিষয়ে বক্তব্য রাখেন, কেউ কিন্তু সুনির্দিষ্টভাবে এই সংস্কার প্রস্তাব উত্থাপন করেনি। আপনি দেখবেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম যে ১৯৭৫ সালে বাকশাল কাম করেছিলেন, বাকশাল থেকে কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে সংস্কারের যাত্রা শুরু করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে উনি কিন্তু সংসদীয় গণতন্ত্রে ফিরে এসেছিলেন। এবং আপনি দেখবেন আজকে বাংলাদেশের যে অর্থনীতির ভিত্তিপাত বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অবদান। আজকে এই গার্মেন্টস বলেন, জনশক্তি বলেন, আর বিশেষ করে এই যে অর্থনৈতিক ক্ষেত্রে আজকে ব্যাট পরিবর্তন করে বেগম খালেদা জিয়া কিন্তু আজকে অর্থনীতির একটা ভিত তৈরি করে দিয়েছিলেন। অথচ দেখবেন যে সেই বিএনপির বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা চালানো হয় যে বিএনপি নাকি সংস্কার চায় না, নির্বাচন চায়। আপনি যদি ৩১ দফার দিকে আপনাদের যদি আমি দৃষ্টি আকর্ষণ করি, আপনি দেখবেন বিএনপি এবার যেই স্যাক্রিফাইসের কথা বলেছে, আমার মনে হয় বাংলাদেশে কোনো রাজনৈতিক দল অতীতে কখনো এই কথা বলার মতো সাহস দেখায়নি। বিএনপি বলেছে আগামী নির্বাচনে যদি আমরা এককভাবেও ক্ষমতায় যাই, আমরা এককভাবে সরকার গঠন করব না, আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। তারপর আপনি দেখবেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সবচেয়ে বড় সংকট যে দলীয় সরকারের অধীনে নির্বাচন। অথচ বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে আগামী দিনের সকল নির্বাচন একটা নির্দলীয় বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার বলেন, যাই বলেন না, অর্থাৎ একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শাসনকাল নিয়ে একটা নানা কথা, যে প্রধানমন্ত্রীকে একটা দৈত্য পরিণত করে তার শাসনকাল। কেউ ৪ বারের প্রধানমন্ত্রী, ৫ বারের প্রধানমন্ত্রী বলে নিজেকে একটা ফেসিস্ট সরকারে পরিণত করে। আমরা বলেছি ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আজকে দেখবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এত বেশি ক্ষমতায়ন করা হয়েছে যে উনি যা খুশি তাই করতে পারে, যার জন্য আমরা বলেছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে, যেটাকে আমরা বলেছি একটা ব্যালেন্স বিল্ড আপ করতে হবে। যুক্ত করতে চাই, আপনি বলছিলেন আপনার প্রধানমন্ত্রী ২ বারের ক্ষমতা বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু এটা তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও একই বিষয়ে তারা বক্তব্য দিয়েছে, সুপারিশ করেছে। পরবর্তী সময়ে আপনারাই কিন্তু এটা বিরোধিতা করেছেন।
জাতীয় ঐক্যমত্যের যে কমিশনের ওখানে আপনারা লিখিত প্রস্তাবনায় এটা বিরোধিতা করতেন, তাহলে কি আপনারা স্ববিরোধিতায় ভুগছেন না? না না, আপনি দেখবেন আমরা ওখানে কি বলেছি যে দুইবারের পর কেউ যদি গ্যাপ দিয়ে হয়, এবং আপনি আরেকটা জানেন যে বাংলাদেশে আগামী দিনে যে নির্বাচনটা হবে নিরপেক্ষ সরকারের অধীনে। সুতরাং আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করেন, কেউ যদি দুইবারের পর পরবর্তীতে গ্যাপ দিয়ে যদি কাউকে আবার নির্বাচিত করে, সেটাকে আমি গণতান্ত্রিক এই রায়কে আপনি উপেক্ষা করবেন কিভাবে? যার জন্য আমরা বলেছি পর পর দুইবারের পর কেউ যদি হতে চায় সেখানে গ্যাপ দিতে হবে। যেমন আপনি আমেরিকা দেখেন, আপনি যেখানে আছেন কানাডাতে আজকে, আপনি দেখেন আপনার পার্শ্ববর্তী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প কিন্তু দুবার ইলেকশন করেছিলেন, একবার হেরে গেছে, এবার কিন্তু তৃতীয়বার হয়ে উনি কিন্তু আবার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন। সুতরাং জনগণ যদি চায়, সেই জন আকাঙ্ক্ষাকে আপনি কিভাবে উপেক্ষা করবেন? যার জন্য আমরা বলেছি পর পর দুইবারের পর যদি জনগণ আবার কাউকে চায় সে হতে পারবে এক। তারপর আপনি দেখবেন বাংলাদেশে পার্লামেন্ট দেখা যায় যে যারা নমিনেশন পায় এর বাইরে অন্য লোকরা কিন্তু ইলেকশন করার সাধারণত সুযোগ বাংলাদেশে হয় না। সেখানে আমরা বলেছি একটা আপার হাউস তৈরি করা হবে, উচ্চ কক্ষ, যেখানে সমাজের যারা কন্ট্রিবিউট করে আজকে, এই যে বিজ্ঞানী বলেন, চিকিৎসক বলেন, সাংবাদিক বলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, তাদের সমন্বয়ে একটা উচ্চ কক্ষ তৈরি হবে, যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে জাতীয় সংসদে, যে একটা দল যেন স্বৈরাচারের মতো নিজের মতো সবকিছু তৈরি করতে পারে না। তারপর আরেকটা জিনিস আপনি দেখবেন, আমাদের পার্লামেন্টকে আমরা কার্য করতে পারছি না, তার জন্য অন্যতম বাধা হলো আর্টিকেল 70, 70 অনুচ্ছেদ। আমরা সুনির্দিষ্টভাবে বলেছি 4টি বিষয় ছাড়া আপনি জাতীয় নিরাপত্তা, অর্থ বিল, সংবিধান সংশোধন এবং যে গভর্নমেন্টের আস্থা অর্জনের জন্য এই 4টি বিষয় ছাড়া আর্টিকেল 70 প্রযোজ্য হবে না। আপনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারবেন, সরকারের বিরুদ্ধে যে কোনো প্রস্তাবনা দিতে পারবেন, অর্থাৎ সংসদকে এফেক্টিভ করার জন্য আজকে এই আর্টিকেল 70 কিন্তু আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছি। এমনি ভাবে যদি আপনার 31 দফা দেখেন, সেখানে আমরা কি বলেছি, একটা রেইনবো নেশনের কথা বলছি, কারণ আমাদের বাংলাদেশের মধ্যে যে হানাহানি, বিদ্বেষ, একটা দল আরেকটা দলকে বিচ্ছিন্ন করে দেওয়া, এগুলা থেকে বেরিয়ে আসার জন্য আমরা একটা আপনার কাছে আসবো। আমি পরিষ্কার আপনার বক্তব্য পরিষ্কার, এবং 31 দফা নিয়ে যতটুকু জেনেছি পড়েছি সে থেকে পরিষ্কার, আপনি আরো ভালো বলেছেন। আমরা একটু আজিমুদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই। বিএনপি গত 9 মাসে রোড ম্যাপ চেয়ে ব্যর্থ হয়েছে সরকারের কাছে। দেশের স্থিতিশীলতার জন্য জনগণও দ্রুত নির্বাচন চায়। আজকে সেনাবাহিনীর প্রধান, অর্থাৎ কানাডায় বুধবার, আপনাদের ওখানে বৃহস্পতিবার, বুধবার দিন বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান অফিসার্স অ্যাড্রেসে বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া জরুরি। কিন্তু সরকার কি জনগণের আশা আকাঙ্ক্ষা এইসব উপলব্ধি করতে পারছে নাকি ব্যর্থ হচ্ছে? ধন্যবাদ আপনাকে, মোশাররফ ভাইকে ধন্যবাদ। আসলে মানে এখানে আপনি দেখেন একটা গণ অভ্যুত্থান, 15-16 বছর স্বৈরশাসন আমাদের উপরে চেপে বসেছিল, ফ্যাসিজম। সেই ফ্যাসিজমের আপনি যখন একটা গণ অভ্যুত্থান করলেন, গণ অভ্যুত্থানে কি হয়, মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা মানে সামনে এসে তৈরি হয়। কিন্তু তাহলে এই ফ্যাসিজমের আমাদের দাবিগুলো কি ছিল? এই 15-16 বছর পর্যন্ত কিন্তু মানুষ লড়াই করেছে, এই বিএনপিও কিন্তু লড়াই করেছে, এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু এরকম একটা জায়গা তৈরি হয়েছে। তো সেইখানে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে আন্দোলন সংগ্রামে ছিল বা সহযোগিতা করছে অথবা সরাসরি অংশগ্রহণ করছে, ছাত্ররা অন্তত 1,500 ছাত্র জীবন দিছে। তো এত রক্তপাতের পরেও কিন্তু আজকে দেখেন আমাদের এখানে এই যে নানান ইস্যু নিয়ে কিন্তু আমরা মানে আস্তে আস্তে হানাহানিতে যুক্ত হচ্ছি, মব হচ্ছে, তারপরে পাল্টাপাল্টি মিছিল মিটিং আবার শুরু হয়েছে। একটা সময় আমরা দেখছি আওয়ামী লীগ বিএনপি এরকম অবস্থা তৈরি করছিল, এখন আবার এনসিপি আসছে, পাল্টাপাল্টি ইয়ে চলতেছে। কিন্তু তো এখানে আসলে মানুষের যে আকাঙ্ক্ষা, যে আপনি যেটা বলছেন যে এই সরকার আসলে তার যে ম্যান্ডেটের কথা সে বলে, এগুলা নিয়ে নানান প্রশ্ন আছে। তারপরও আমি মনে করি যে সরকারের উচিত যে একটা সুষ্ঠু নির্বাচন করা। একটা হয়তো এখানে যে জুলাই সনদের কথা আসছে, এখানে আপনার এখানে যে সংস্কারের কথা আসছে, সেগুলোকে আপনি অ্যাড্রেস করে করতে পারেন। আমি মনে করি তো আসলে সরকার এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ ব্যবসা বাণিজ্য কোনো দিক থেকেই কিন্তু সরকার, একটা হচ্ছে যে সে রেস্কিউ করছে, ঠিক আছে, রেস্কিউর পরে
সরকারের যে দায়িত্ব একটা নির্দিষ্ট সময়ের ভিতরে নির্বাচন করে একটা গণতান্ত্রিক মানে সুশাসন তৈরি করার পথ রাস্তাটা তৈরি করে দেওয়া, দিয়ে সে চলে যাওয়া, সেইটা যখন সে করতে পারবে না, তখন আসলে আপনাকে বুঝতে হবে যে আস্তে আস্তে সেই ব্যর্থতার দিকে যাচ্ছে কিন্তু। এবং এই এখনো পর্যন্ত বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ সবাই কিন্তু সরকারের উপরে সমর্থনটা রাখছে, কিন্তু এই সমর্থন কতদিন থাকবে? আমি তো আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে আমি বলবো যে সরকার জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত সরকারের, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সাথে সাথে জুলাই সনদের যেই সবাই একমত হয়েছে সংস্কারগুলো নিয়ে আসলে এখানে যে ঐক্যমত কমিশন 2-3টা মিটিং করছে, বিএনপিও বলছে যেই সব বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে সেগুলো সরকার ওয়েবসাইটে দিবে, কোথায় দিবে না দিবে সেগুলোকে কম্পাইল করে আমার মনে হয় সাইন টাইন করে একটা নির্বাচনী ঘোষণা আসলে সরকারের দেওয়া উচিত। এটা আমি আমি আমার বিবেচনায় মনে ধন্যবাদ। করি যে জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, জনগণের যে বহুল কাঙ্ক্ষিত সংস্কার যদি অন্তর্বর্তী সরকারের আমলে ন্যূনতম সংস্কার যদি না হয়, আপনারা ক্ষমতায় তো অবধারিত আসছেন, সবাই জনগণ সবাই বলছে, আপনারা এই ক্ষমতায় এসে এই সংস্কারগুলো করবেন, এরকম গ্যারান্টি কি? আপনি তো 90 দশকের ছাত্র আন্দোলনের অন্যতম বীর সেনানী। আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনি রাজপথে ছিলেন। আপনার ছাত্র সর্বদলীয় ছাত্র ঐক্যের 10 দফা ছিল, 3 জোটের রূপরেখা ছিল। পরবর্তীতে আপনারা ক্ষমতায় এসেছেন 91-তে, তখন তো এগুলো বাস্তবায়িত হয়নি। এইবার ক্ষমতায় আসলে এই 24শে জুলাইয়ের যে আন্দোলনের যে সংস্কার প্রশ্ন, এগুলো কি আপনারা করবেন? এর গ্যারান্টি আপনি দিতে পারেন? রনি ভাই, আপনি আপনি চমৎকার একটি কথা বলেছে। আপনি দেখবেন 90 সালের 3 জলের রূপরেখা নিয়ে অনেকে কিন্তু নানাভাবে বিভ্রান্ত তৈরি করছে। এখানে আজিম ভাই আছে, সে 100 ওই সময় ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। আপনি দেখেন 90-এর 3 জোটের রূপরেখার অন্যতম একটি দফা ছিল যে পার্লামেন্টারি ফর্ম থেকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্মে ফিরে যাওয়া। আমরা 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 বিএনপি তখন ক্ষমতায় গিয়েছিলাম 1990 সালে, আপনি 91 সালে আপনি জানেন। বিএনপি কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে বিশ্বাসী ছিল, কিন্তু জন আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং 3 জোটের রূপরেখা বাস্তবায়ন করতে গিয়ে আমরা কিন্তু সেই দিন রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সরে আমরা কিন্তু পার্লামেন্টের ডেমোক্রেসিতে আমরা ফিরে গিয়েছি। সুতরাং 3 জোটের রূপরেখা বাস্তবায়িত হয় না, এই কথা বলার কিন্তু কোনো সুযোগ নাই। তারপর আপনি দেখেন আজকে যে পার্লামেন্টারি কমিটিগুলি গঠিত হয়েছে 3 জোটের রূপরেখা অনুসারে। ওই সময় আপনি দেখেছিলেন, আপনিও তখন ছাত্র আন্দোলনের একজন কর্মী ছিলেন আমি যতদূর জানি। আপনি দেখেন তখন ছাত্রদের বয়স 30 ছিল, যে এরশাদের প্রতি আন্দোলন করতে গিয়ে কিন্তু ছাত্ররা সেদিন চাকরির বয়স হারিয়েছিল। বেগম খালেদা জিয়া তখন কিন্তু 27 থেকে 30 বছর করেছিল। বাংলাদেশের কৃষকরা কিন্তু ঋণে জর্জরিত ছিল। তখন আপনার স্পষ্ট মনে থাকার কথা যে 5,000 টাকা করে প্রায় 50 থেকে 60,000 কোটি টাকা সেই দিন কৃষি ঋণ কিন্তু মওকুফ করে দিয়েছিলেন। কালা কানুন আপনারা তো বাতিল করেননি। কুয়াকাটা বাতিল করা হয় না, কিন্তু আপনি দেখবেন তার কি কোনো অ্যাক্টিভিটি ছিল, সেটা অনেকটা ইনঅ্যাক্টিভের মতো আছে। এখন আপনি বলছেন যে বিএনপি এই যদি এবার বিএনপির জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসায় তাহলে বিএনপিকে বাস্তবায়ন করবে। আমরা কিন্তু লিখিত ভাবে ডকুমেন্টারি এই 31 দফা আপনি দেখেন, এবং আমরা সারা বাংলাদেশে, আপনি জানেন এই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি। আমি জাতীয় নির্বাহী ওই কমিটির আমি সদস্য সচিব। আমরা প্রত্যেকটি জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা জনমত তৈরি করছি, যদি আপনারা আমাদেরকে ম্যান্ডেট দেন আগামী দিনে আমরা বাস্তবায়ন করবো। এবং আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে যে এই জায়গা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ বিএনপির নাই। এবং আপনি দেখবেন, আমি আগেও বলেছি আগের পার্টও, যে বাংলাদেশের যত সংস্কার হয়েছে এর মূল উদ্যোগটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুতরাং আগামী দিনে বাস্তবায়ন হবে। তবে এখানে ভরসা রাখতে পারে জনগণ, আপনাদের উপরে ভরসা রাখতে পারে জনগণ। অবশ্যই অবশ্যই। আপনি দেখবেন আমাদের যে 31 দফা, এখানে আজিম ভাইও আছেন, লক্ষ্য করবেন 31 দফার মধ্যে আমি একেবারে বলতে পারি 15টা বিষয় ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। জাতীয় সরকার, আপনার একটা নির্দলীয় সরকার, স্থানীয় সরকারে মার্কা না থাকা, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালেন্স, আজকে বিচার বিভাগে সংস্কার, আজকে নির্বাচন কমিশন সংস্কার, আপার হাউস তৈরি করা, আপনার আর্টিকেল 70 সংশোধন করা, আপনার এই যে বিদ্যুৎ খাত থেকে শুরু করে সামগ্রিক খাতে আমি প্রায় 15টা দফা বলতে পারবো যার মধ্যে ঐক্যমত হয়েছে। সুতরাং এটা বাস্তবায়ন না করার কোনো পদ্ধতি নাই। সুতরাং আমরা মনে করি এখন আপনার বাস্তবায়ন করার পদ্ধতি, হোয়াট ইজ দ্য প্রসেস। আপনাকে জানেন যে কোনো যদি আপনি কোনো প্রকল্প বাস্তবায়ন করেন তার কিছু টায়ার আছে, ধাপ আছে। আপনি কখনো শর্ট টার্ম করবেন, কখনো মিড টার্ম করবেন, কখনো লং টার্ম করবেন।
এখন আমি মনে করি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টেরিয়াম গভর্নমেন্টের আপনি এখনই জুলাই সনদ যে কথাটা বলা হচ্ছে যে সেখানে আপনি যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলি ঐক্যমত হয়েছে সেটা এখনই আপনি বাস্তবায়ন করতে পারেন। আর কিছুগুলি আছে সেটা পদ্ধতিগত ব্যাপার, সেগুলি বাস্তবায়ন করতে একটা নির্বাচিত সরকার দরকার আছে। আর আরেকটি জিনিস রনি ভাই আপনার স্মরণ করা উচিত, আমরা এখন ইন্টেরিয়াম ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যা কিছু সংস্কার করুক না কেন এটা কিন্তু রেকটিফাই করবে যে নেক্সট পার্লামেন্ট। যদি পার্লামেন্ট এটা একসেপ্ট না করে তাহলে কোনোভাবে কিন্তু আপনি এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে পারবেন না। যার জন্য কিন্তু আমরা বারবার একটা কথা বলছি, ইউনূস সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক দলগুলির আস্থা অর্জন করা। আপনাকে আমি একটা উদাহরণ দিই, এখানে আজিম ভাইও আছে, আপনি লক্ষ্য করবেন যে 111 গভর্নমেন্ট যখন এসেছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন, তখন কিন্তু তারা মাননীয় রাষ্ট্রপতির মাধ্যমে 142টা অর্ডিন্যান্স জারি করেছিলেন, অধ্যাদেশ জারি করেছিলেন। কিন্তু শেখ হাসিনা যখন 2008-এ ক্ষমতায় আসলেন উনি মাত্র 36টা অধ্যাদেশকে আইনে পরিণত করেছে, বাকিগুলি করে নাই। যার কারণে আপনি দেখবেন আজও কিন্তু ফখরুদ্দিন সাহেবরা দেশে ফিরতে পারে না, মঈনুদ্দিনরা দেশে ফিরতে পারে না। সুতরাং আপনাকে এখানে মূল চ্যালেঞ্জ হলো আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে একটা কমিটমেন্ট করা, এবং কমিটমেন্ট করে আগামী দিনে যারাই ক্ষমতায় যাক জনগণ যাদেরকে দায়িত্ব দেয় সেটা কিভাবে তারা বাস্তবায়ন করবে সেই ব্যাপারটা। কিন্তু আপনি একটা লক্ষ্য করবেন যে অভিযোগটা বাংলাদেশে আজকে আলোচিত হচ্ছে যে নির্বাচন না সংস্কার, সংস্কারের নির্বাচনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব নাই, এরা পারস্পরিক ভাবে চলতে পারে। কিন্তু এখানে পরিকল্পিত ভাবে কিছু ইস্যু এমন ভাবে রেজ করছে যেটা আমরা মনে করি আমাদের এই গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করছে। এক, আপনি দেখেন, আপনি জানেন যে এখানে আজিম ভাই আছে বা আপনিও জানেন, আপনিও লেখাপড়া করেন, যে আমাদের দেশে ভোটার হলো 18 বছর এবং প্রার্থীর বয়স হলো 25 বছর। আজকে দেখেন পরিকল্পিত ভাবে বলা হচ্ছে প্রার্থী 23 আর ভোটার হলো 17 যদি হয় তাহলে আপনার শিশুর সংখ্যা কি হবে? বাংলাদেশের 17 সংখ্যা তো শিশু পড়ে, এবং শিশুকে যে ট্রিটমেন্টটা দেওয়া হবে একটা পূর্ণবয়স্ক নাগরিককে কিন্তু সেটা দেওয়া কোনোভাবেই সম্ভব না। যার জন্য আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে বলা হচ্ছে 17 বছর ভোটার করবে, 17 ভোটার হলে তাহলে আমাদের শিশু আইন বাতিল করতে হবে, আমাদের কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। অর্থাৎ একটা জটিলতা তৈরি করার জন্য কিছু পদ্ধতি এখানে উদ্ভাবন করা হচ্ছে। এই জায়গাগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং আমরা চাই নির্বাচনকে অবাধ, সুস্থ, নিরপেক্ষ করার জন্য কি কি বিষয় আপনার স্টেপ দরকার সেই বিষয়ে আমাদের আলোচনা করা দরকার। কিন্তু আপনি দেখবেন সেইগুলি নাই। আমাকে মানবিক করিডোর দিতে হবে। কেন মানবিক করিডোর দেবো আমি এখন এই মুহূর্তে? কারণ আমার ইলেক্টেড গভর্নমেন্ট নাই, জনগণের আমার রায় নাই, যেটা আমাদের স্বাধীনতার সার্বভৌম। মানবিক করিডোর কিংবা চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা আবার কথা অন্য প্রসঙ্গে আসবো, কিন্তু আপনার যে প্রসঙ্গটা আপনি অবতারণ করেছেন, এই যে 17 বছর যে এনসিপির যে দাবি ভোটারদের, জুলাই অভ্যুত্থানে এই শিশু কিশোর যদি বলি তাদের অনেক বিরাট একটা অবদান ছিল, তাদেরও তো আকাঙ্ক্ষা এই সংস্কার বা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার উত্তরণ ঘটবে। সেই জায়গা থেকে হয়তো তারা এই দাবিটা তুলেছে। এটা হয়তো এনসিপির নেতৃবৃন্দ থাকলে হয়তো তারা ভালো ব্যাখ্যা দিতে পারত। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বিএনপি নেতা ইশরাক আজকেই গতকালকে অর্থাৎ বুধবার 2 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। এই পদত্যাগের দাবি কি বিএনপি এবং সরকারের মধ্যে একটা দূরত্ব তৈরি করছে? কেন আমরা কিন্তু একটা কথা বলি, দাবি আপনারা জানালেন না, হঠাৎ করে না। আমরা কিন্তু ডক্টর মানে ইঞ্জিনিয়ার ইশরাক যে দাবিটি করেছে এটা হলো তার নিজের বিষয়। কারণ উনি, আপনি জানেন যে উনি 2020 সালে একটি না, আমি আছি, আপনি কন্টিনিউ করেন, আমরা পরে আজিম সাহেবের কাছে আসবো। হ্যাঁ, এখানে রনি ভাই আপনি লক্ষ্য করবেন যে 2020 সালে বাংলাদেশের যে সিটি কর্পোরেশন নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। জনগণের আকাঙ্ক্ষাকে সেদিন ভুলণ্ডিত করে আওয়ামী লীগের ফজলুল তাবরিজকে নির্বাচন করা হয়েছিল। এবং আপনি দেখবেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্পূর্ণ আইন মেনে উনি আদালতের শরণাপন্ন হয়েছে, আদালত ওনার পক্ষে রায় দিয়েছে। সেই রায়কে বাস্তবায়ন করার জন্য আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সেটা গেজেট প্রকাশ করেছে। তো গেজেট যেখানে হয়েছে, যখন উচ্চ আদালত রায় দিয়েছে সেখানে শপথ না পড়ানোর তো কোনো কারণ নাই। হ্যাঁ, সরকারের যদি কোনো বক্তব্য থাকতো সরকার সেই ব্যাখ্যা দিতে পারতেন, কিন্তু ব্যাখ্যা না দিয়ে এটাকে ওনারা লেন্দি করছে। যার জন্য কিন্তু বলেছে যে এখানে এই উপদেষ্টা আসিফ ভুইয়া বলেন অথবা মাহবুজ আলম বলেন, তারা কিন্তু শপথ নিয়েছে তারা নিরপেক্ষ থাকবে, কোনো আবেগে অনুভূতিতে তারা কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করবেন না। কিন্তু এখানে সুস্পষ্ট ভাষায় আপনি দেখবেন তারা ওথ ভায়োলেশন করেছে। তো ওথ যারা ভায়োলেশন করে সেটা তো উপদেষ্টা থাকার তাদের কোনো দেওয়ার নো রাইট। সুতরাং দে উইল মাস্ট বি রিজাইন, উচিত তাদের করা নৈতিকভাবে। কিন্তু সেই ক্ষেত্রে আজকে ইশরাক হোসেন বলেছে। আর আমরা কি বলেছি বিএনপির পক্ষ থেকে আপনি লক্ষ্য করবেন, আমরা বারবার বলেছি যে এই সরকার নিরপেক্ষ সরকার, এটা নিরপেক্ষ একটা ক্যারেক্টার আমরা দেখতে চাই।
কিন্তু আজকে এনসিপি কে যে এটা আপনি বলেন, আসলে এনসিপি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই একটা এক্সটেনশন সংগঠন। সুতরাং এই সরকারে একটা রাজনৈতিক সংগঠনের 2 জন প্রতিনিধি আছে, সুতরাং সেখানে নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিতে পারে। যার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে ইউনূস সাহেবের এই ভাবমূর্তি ধরে রাখার জন্য দলীয় কোনো উপদেষ্টা এই সরকারে থাকা উচিত নয়, এবং নৈতিকভাবে আগামী নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ না করার জন্য সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করা উচিত বলে আমরা বিএনপির পক্ষ থেকে মনে করি। ধন্যবাদ। আপনার কাছে আসবো আজিমউদ্দিন আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এনসিপি এখন নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে। এই অবস্থায় নির্বাচন কি নিয়ে আরো সংকট আরো ঘনীভূত হবে মনে করছেন? না, এটা তো খুব স্বাভাবিক, এটা ঘনীভূত তো হতেই পারে। কারণ এগুলো আসলে হয় কি যে দেখেন, এটা একটা পাল্টাপাল্টি একটা মানে প্রোগ্রাম এনসিপি করলো। তো এটা তো আসলে সংকটকে ঘনীভূত করা অথবা এটাকে অন্য পথে নেয়া, এটাই তো একটা উদ্দেশ্য বোঝা যায়। কারণ এনসিপি হঠাৎ করে সে নির্বাচন কমিশন, আর একটা জিনিস দেখেন, ওরা একটা বড় ধরনের মব তৈরি করে। কিছুদিন আগে আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টার ঘেরাও করলো, কইরা তারা একটা দাবি আদায় করলো। বিভিন্ন জায়গায় ওরা একটা করে কইরা ওইটা দাবি আদায় করে একদিনের ভিতরেই। অথচ অন্যরা যখন দাবি নিয়ে আসে, পুলিশ কিন্তু এখন পিটাচ্ছে। তো এখন আসলে ব্যাপার হচ্ছে যে মানে এখানে দেশের মানুষকে আসলে বিভ্রান্ত করে কেউ যদি কোনো ফলাফল বের করতে চায়, তো সেটা তো আসলে গণতান্ত্রিক পন্থায় হবে না। সেটা তো একটা অগণতান্ত্রিক পন্থায় অথবা একটা ষড়যন্ত্রমূলক অথবা একটা মানে আপনি প্রেসার তৈরি করে করে সেটা করলেন। সেই জন্য আমার মনে হয় যে এনসিপির এই যে এখন যেটা এনসিপি করতেছে, হ্যাঁ, ইশরাকের বিষয়ে যদি আমাকে যদি বলেন যে আমার অবজারভেশন আছে, আসিফ ভুঁইয়ারা 10টা পয়েন্ট দিছে, এর ভিতরে কিছু পয়েন্ট আছে যে ঠিক আছে, সেগুলা আছে। এবং ইশরাকের এই নির্বাচন ধরেন 5 বছর হয়ে গেছে কিন্তু অলরেডি, ওর কিন্তু নাই যে এখন 5 বছর হয়ে গেছে, হয়ে গেলে যে তাকে ধরেন এখন শপথ করাইলো, তার মেয়াদ 42 শেষ দিন হয়ে ক্ষমতা গেছে। থাকতে পারবে। এখন হ্যাঁ, যদি শপথ করা, 42 দিন ক্ষমতা। সেটাই নির্বাচন কমিশন যেটা করতে পারতো, তারা আপিল করতে পারতো, কইরা সেভাবে অনেকগুলো ব্যাপার আছে এখানে। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন, আমি মনে করি যে এনসিপির এই ভূমিকায় মানুষের ভিতরে সংকট সমস্যা তৈরি করবে, দেশের ভিতরে সংকট তৈরি করবে, এবং এটা কোনো গণতান্ত্রিক পন্থায় আমি মনে করি না যে সে কোনো হচ্ছে যে এটা বিএনপি কে সে এখন মানে একটা বিএনপির পাল্টা একটা তাকে দিতে হবে, নির্বাচন কমিশনের উপরে প্রেসার তৈরি করতে হবে, সেটা তৈরি করে সে তার তার যে উদ্দেশ্য সেটা সফল করতে চায়। এই প্রসঙ্গে আবার আসবো একটু। জনাব মোশাররফ হোসেন, আপনারা বিগত সরকারের সকল নির্বাচন বর্জন করেছেন এবং অবৈধ বলেছেন। সিটি কর্পোরেশন নির্বাচনের পর সেটাও আপনারা বর্জন করেছেন, অর্ধবেলার পর কিংবা অবৈধ বলেছেন। চট্টগ্রামে জুলাই অগস্টের পর চট্টগ্রামে আপনাদের মেয়র সাদাত সাহেব মেয়র হলেন কোর্টের রায়ে। আবার ঢাকায় কোর্টের রায়ে দক্ষিণের মেয়র হচ্ছেন ইসরাক হোসেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনগুলোকে আপনারা যদি মেয়র পদগুলো গ্রহণ করেন, তাহলে তো নীতিগতভাবে আপনারা তাদের নির্বাচনকে বৈধতা দিয়ে দিচ্ছেন। এটা আপনারা স্ববিরোধী একটা বক্তব্য হয়ে যাচ্ছে না? না, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করেন, তাহলে আপনাকে কিন্তু সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান আছে আমাদের, সেগুলোর রায়কে বার্ডিককে কিন্তু আপনার মানতে হবে। এখানে ইশাক হোসেন নিজে কিন্তু নিজেকে মেয়র হিসাবে নির্বাচিত করে নাই, উনি আদালতের কাছে উনি শরণাপন্ন হয়েছে, আদালতের কাছে উনি ওনার আপিল করেছে, উনি ওনার বক্তব্য উপস্থাপন করেছে, এই কারণে আমাকে নির্বাচনে বিজয়ী হতে দেয় নাই। আদালত যেটাকে জাস্টিফাই মনে করেছে, আদালত সেই হিসাবে রায় দিয়ে ওনাকে কিন্তু বৈধ হিসাবে ঘোষণা করেছেন। সরকার যদি মনে করে করতো যে না এটা সঠিক হয় নাই, সরকারের নির্দিষ্ট সিস্টেম আছে, ওনারা আপিল করতে পারতেন, সেনবাদ আদালতে যেতে পারতেন। আমি একটু যুক্ত করি। হ্যাঁ, বলেন। অবশ্যই। হ্যাঁ, প্রথম যে আপিল ছিল সেটা ছিল আপনার মেয়র তাপসকে মেয়র অবৈধ ঘোষণা করার জন্য। এটা বলা হয়েছিল নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, এটা বলে কিন্তু আপনারা আপিল করেছিল ইশরাক সাহেব। পরবর্তীতে জুলাইয়ের পরে যে আর্জি দেওয়া হয়েছে, তাকে মেয়র ঘোষণা করে আর্জি দেওয়া হয়েছে, পেশ করা, সেইখানে কিন্তু সে নিজে উপস্থিত না থেকে আরেকজন তৃতীয় ব্যক্তির মাধ্যমে সেই আর্জিটা প্রকাশ করা কোর্টে দাখিল করা হয়েছে।
তো এই যে বিষয়টা, তো কোর্ট তো প্রথমে তাকে ওইটা নিষ্পত্তি করার কথা ছিল, যেখানে 3 বছরে 17 বার মাত্র 31 বার, 3 বছরে 31 বার সম্ভবত শুনানি হয়েছিল। আর গত 9 মাসে 17 বার, 6 মাসের ভিতর 6 মাসে আর্জি করার পর এত তড়িঘড়ি করে 17 বার শুনানি হওয়ার পর তাকে মেয়র ঘোষণা করা হলো। সবকিছুই তো আপনাদের অনুকূলে চলে যাচ্ছে। আপনারা এনসিপি যখন বলছে আপনাদের বিরুদ্ধে আঙ্গুলি হেলন তুল করছে, আপনারা প্রশাসনের সর্বোচ্চ আপনাদের লোক, ইসিতে আপনাদের লোক, এগুলো কি সব কি যোগসূত্র মিলালে আপনারা সেইভাবে যদি বলি এই নির্বাচনকে বৈধতাই তো দিয়ে দিচ্ছে? না রনি ভাই, আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখন দেশে একটা নির্দলীয় গভর্নমেন্ট চলছে। ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আছে, এবং ইউনূস সাহেব তার প্রশাসনকে কিভাবে সাজাবেন উনি কিন্তু সেভাবে সেই প্রশাসনকে সাজাচ্ছেন। শুধু তাই না, এই আপনারা যারা বিদেশে আছেন, আমি জানি না আপনাদেরকে কেন এনে, যারা দেশের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, যারা এখানের অবস্থা, তাদেরকে এনেও যদি দায়িত্ব দিতেন আমাদের তো অনেককে দিয়েছে। আপনি দেখবেন যে আপনি যেই দেশে আছেন কানাডাতে, আপনার আমেরিকার আপনার পাশের দেশের 2-3 জন বাংলাদেশের ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করছেন। সুতরাং আমাদের এই ব্যাপারের জন্য আপত্তি নাই যে কিভাবে উনি প্রশাসনকে সাজিয়ে আগামী দিনে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবেন, ওনার ব্যাপার। কিন্তু এখানে বিএনপির লোক আছে এটা বলার তো কোনো কারণ নাই। কারণ আপনি দেখবেন, আপনি বলছেন, আজিম ভাই আছে এখানে বলছেন, বাংলাদেশের মানুষ বলে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুতরাং বিএনপি, কেউ যদি বিএনপি কে সমর্থন করে থাকে বা বিএনপির প্রতি তাদের আনুগত্য থাকে, এটা তাদের ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত। এটাকে তো আমি সামগ্রিক বিচার আপনি করতে পারেন না। আপনি রনি ভাই, আপনার নিজস্ব একটা আইডিওলজি আছে, নিজস্ব একটা বিশ্বাস আছে, আপনি কোন দলের প্রতি, কোন বিশেষ ব্যক্তির প্রতি, গোষ্ঠীর প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে, সমর্থন পারে। এর অর্থ আপনার উপর তো কেউ চাপিয়ে দিচ্ছে না। আজকে বাংলাদেশে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এবং এই ইউনূস সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে, যদি ডক্টর ইউনূস ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হবে। কারণ ইউনূস এটা ইন্টারন্যাশনাল ফিগার। আজকে এই ইউনূসের আত্মসম্মানের সাথে বাংলাদেশের মান সম্মান জড়িত আছে, বাংলাদেশের অস্তিত্ব জড়িত আছে, যার জন্য আমরা সহযোগিতা করতে চাই বিএনপির পক্ষ থেকে। এই সহযোগিতাকে যদি আপনি একটা দলীয় মোড়কে আবৃত করতে চান, তাইলে এটা একটা দুঃখজনক ঘটনা হবে না। বরং আপনি দেখেন যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এই সরকার কোথাও কোনো বিব্রতকর অবস্থায় পড়েছে, একটা ঘটনা আপনি দেখাতে পারবেন? অথচ এনসিপি, যারা এই সরকারের মানে আমরা কি বলে কিংস পার্টি বাংলাদেশে কেউ কেউ বলার চেষ্টা করে, তাদের কারণে অনেক বিব্রতকর অবস্থা কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় এই ইউনূস সরকারকে পড়তে হচ্ছে। আপনাকে একটা উদাহরণ আমি দিলে দেখবেন, আপনি ডক্টর ইউনূস সাহেব বাস করে যমুনায়, সেখানে মিছিল মিটিং প্রবেশ নিষিদ্ধ, অথচ হাসনাত আব্দুল্লাহ মিছিল নিয়ে গেলে পুলিশের কোনো অ্যাকশন থাকে না। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন যায় তাদের উপর জল কামান, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, পুলিশের লাঠি চার্জ হয়। অর্থাৎ এই দ্বিমুখী নীতির কারণে এটাও তো একটা বৈষম্য, একজনের জন্য অবশ্যই, একজনের জন্য গরম পানি, আরেকজনের জন্য ঠান্ডা পানি। এটা তো একটা বৈষম্য। অবশ্যই বৈষম্য। এই জায়গাগুলি থেকে আমরা বেরিয়ে আসার জন্যই তো আমরা দীর্ঘ 15.5 বছর সংগ্রাম করেছি। আপনি এখন একটা কথা আপনি বলেন যে বিএনপি কোনো অ্যাডভান্টেজ চাই কিনা। নো, আমরা অ্যাডভান্টেজ চাই না। কারণ আপনি দেখেন, আপনি নিশ্চয়ই জানেন, আপনি বাংলাদেশে তখন হয়তো ছিলেন, এই 14 নির্বাচনে শেখ হাসিনা আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে মন্ত্রণালয় চাই আমাদেরকে দিতে চেয়েছিলেন, আমরা যাই নাই। কারণ আমরা ভালো করে জানতাম ওই নির্বাচনের জনরায়ের কোনো প্রতিফলন হবে না। কিন্তু আমরা জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে বলে এখনো পর্যন্ত আমরা কিন্তু বলি যে আপনারা ভোট দেন, ভোট জনগণ যে যাকে রায় দেবে আমরা সেই রায়কে মেনে নেব। সুতরাং বিএনপি কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে এই কথা বলার কোনো সুযোগ নাই। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছে। ছোট্ট করে জনাব আজিমউদ্দিন, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাচ্ছি, এটা অন্য একটা প্রসঙ্গ। সাবেক প্রেসিডেন্ট নির্বিঘ্নে বিদেশ চলে যায়, কিন্তু নুসরাত ফারিয়াদের গ্রেফতার করা হয়, কারাগারে প্রেরণ করা হয়, আবার জামিনও দেওয়া হয়। হ্যাঁ, এতে কি এই যে ঢালাও ভাবে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে মামলায় যুক্ত করা, এইগুলা কি যে বিচার প্রক্রিয়া, যেটা সত্যিকার অর্থেই যাদের বিরুদ্ধে অভিযুক্ত আছে করা হয়েছে তাদের বিচার প্রক্রিয়াকে তো ব্যাহত করবে? এবং এটা এই ধরনের কর্মকাণ্ড করে সরকার কি বোঝাতে চায়? না, অবশ্যই ব্যাহত করবে। আপনি দেখেন, এই যে মব, আমি কোনো উপদেষ্টা বা কোনো জায়গা থেকে বলতে শুনি না যে মব করবা না, মব করলে জনগণকে আহ্বান জানানো, প্রশাসনকে আহ্বান জানানো, পুলিশকে আহ্বান জানানো যেন এই মব তৈরি করা না হয়।
তৈরি করে যেন এই ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি না করা হয়। এখন তো আসলে দেশে আসলে একটা মানে একটা ওরা তো আসলে ওই জায়গাগুলোকে আসলে সুশৃঙ্খল করবে, এটাই তো করা উচিত। কিন্তু আমার কাছে মনে হয় যে তাদেরও এই উদ্দেশ্য আছে। আপনি দেখেন এই যে প্রেসিডেন্ট চলে যাচ্ছে, অমুক চলে যাচ্ছে, তো এইগুলো আসলে উপরের মহল থেকে তাদের সাথে ওই যোগাযোগ আছে দেখেই তারা যেতে পারছে। এখন যারা আসলে যাদের ওই ক্ষমতা নাই, ওই শক্তি নাই, ওই যোগাযোগ নাই, অথবা ওই ধরনের মেকানিজম নাই, তারা আটকা পড়তেছে। আর ঢালাওভাবে যেভাবে মামলা দেয়া হচ্ছে, ঢালাওভাবে যেভাবে মানে খুনের আসামি করা হচ্ছে, এইটা আসলে কোন একটা দেশে আমি মনে করি যে ভবিষ্যতেও বড় ধরনের, ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদের জন্য এগুলা প্রবলেম, কিন্তু এগুলা সলভ করতে হবে। নানান ধরনের মানে এনার্কি তৈরি করে আমি জানি না যে এই সমাজটাকে কোথায় নিতে চায়। ফলে আমি শেষ কথা যেটা বলবো, অবশ্যই আপনি একটা প্রশ্ন আরেক করছিলেন, 30 সেকেন্ডে উত্তর দিই। সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর প্রধান যে বক্তব্য দিছে, এইটা আসলে সেনাবাহিনীর প্রধান, আর আমি যেটা মনে করি যে সেনাবাহিনীর প্রধান আসলে এইভাবে বক্তৃতা আসলে দিতে পারেন, এটা রাজনীতি। তারপরেও যখন দিছে, পরিষ্কার বোঝা যায় সরকারের সাথে সেনাবাহিনীর আসলে দূরত্ব আছে এবং দূরত্ব আরো বাড়তেছে। ফলে যত তাড়াতাড়ি নির্বাচন দেয়া যায় ততই মঙ্গল। আর যে সমস্ত সনদ টনদ যেগুলো আছে, সংস্কার আছে, এগুলো খুব দ্রুত আমার মনে হয় সাইন টেন করে নির্বাচনে চলে যাওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনাব এবিএম মোশাররফ হোসেন এবং আজিমউদ্দিন আহমেদ, আবারও দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকারের দিন যত যাচ্ছে, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নানামুখী সংকট ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনকেই সংকট সমাধানের একমাত্র পথ বলে মনে করছেন রাজনৈতিক দলগুলো এবং বিশ্লেষকরা। তারা বলছেন নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব। এই জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে এই সংকট থাকবে না। আজ এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।